রাত তখন 10টা। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন ভিলেন, যার অতিরিক্ত ড্রিঙ্কস করার জন্য নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ বা কিছুই নেই। এখন সে শুধু একটা মেয়ে চায়, যাকে দিয়ে নিজের শরীরের বাসনা আর লালসা মেটাতে পারে। ঠিক এমন সময় রাস্তায় একটা মায়াবতীর দিকে তাকাতেই চোখ আটকে গেল রুদ্রের। এমন মায়াবতী সে কখনো দেখেনি, কিন্তু আজ এত সুন্দর মেয়েকে সামনে দেখেও এই অবস্থাতে কেন জানি না নিলয়ের শরীরে বাসনা পূর্ণ করার কথা মাথা থেকে উড়ে গেল। এখন তার শুধু এই মায়াবতীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে সারা জীবন আঁকলে ভালোবাসতেই ইচ্ছে করছে। নেহা লক্ষ্য করলো একজন তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেটা দেখে সে রাগে ফুঁসতে থাকে এবং তার কাছে গিয়ে তার গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে দেয়, যার কারণে তার রাগ উঠে যায়, যেহেতু সে নিজের সেন্সে নেই ঠিক করে। আর সেই লোকটা আর কেউ নয়, নিলয় তা ভিলেন বয়। নিলয় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে নেহার দিকে আর রাগে তার হাত ধরে এবং টানতে টানতে নিজের ডেরায় নিয়ে যায়। নেহার আগে কষ্টে নিজের সম্মান রক্ষার্থে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। শেষমেশ ওরা নিলয়ের ডেরায় এসে পৌঁছায়। নিলয় লোলুপ এবং রাগী দৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে আর নেহা পিছিয়ে চলেছে। নেহার উপর এক পর্যায়ে ঝাঁপিয়ে পড়ল নিলয় আর নিজের বাসনায় মেটাতে লাগলো। প্রথমে নেহা ছটফট করলো, পরে হার মেনে নিঃশব্দে চোখে জল ফেলতে লাগলো। নিলয়ের কাজ শেষ হওয়ার পর সে উঠে নিজের জামা পরে নেয় এবং অদ্বিতীয় খুব কষ্টে নিজে উঠে জামা পরে নিল, কিন্তু এবার চিৎকার করে বলে উঠল, কি তুই জানোয়ার? কেন করলি আমার সাথে এমন? বল কেন? কি দোষ ছিল আমার? কেন আমার সম্মানটা এভাবে শেষ করে দিলি? কেন কেন কেন? তুই জীবনে সুখী হবি না। সারা জীবন তোকে তোর এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার কথাটা মিলিয়ে নিস। নিলয় এবার নিজের কন্ট্রোল ফিরে পেতেই যেন একটু খারাপ বোধ করলো। এটা ভেবে যে সে কিভাবে একটা মেয়ের জীবন খারাপ করলো, তাই সে নেহাকে বলল, আই অ্যাম সরি, আমি আমার কন্ট্রোলে ছিলাম না। সরি মাই ফুট। তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই। বিয়ে করবেন আমাকে? কোন সাহসে বলছিস এসব? আর বিয়ে, তাও তোকে? তোর মতো জানোয়ারকে আমি মরে গেলেও বিয়ে করব না। বিয়ে তো তোমাকে আমার করতেই হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি করব না। কি করে নিবি তুই? নিজের বাবা মার মরণ দেখতে না চাইলে বিয়ে করো আমায়। নেহা যেন কয়েকটা মুহূর্তের জন্য ফ্রিজড হয়ে গেল। সে কোনোভাবেই তার বাবা মাকে হারাতে পারবে না, কিন্তু এই জানোয়ার তার বাবা মাকে কি করে চিনল? তুই আমার বাবা মাকে কি করে চিনিস? তোমার বাবা আমার বাবার কোম্পানিতে চাকরি করত। যদি নিজের বাবার ভালো চাও, বিয়েতে রাজি হয়ে যাও। তুই এত বড় জানোয়ার! আর কে তুই? আই অ্যাম দ্য ভিলেন নিলয় চৌধুরী। নিলয় নামটা শোনা মাত্রই তার মাথার উপর বাজ পড়ে, কারণ সে বিয়ে না করলে এই নিলয় বাবার এতই টাকা যে সে তার বাবা মাকে এক মুহূর্তেও শেষ করতে পারে, আর এটা নেহা বেঁচে থাকতে সম্ভব না। নেহা প্রায় বাধ্য হয়েই বলল, ঠিক আছে, আমি রাজি। প্রত্যুত্তরে নিলয় শুধু একটা শয়তানি হাসি হাসলো। নিলয় নেহাকে নিয়ে নেহার বাড়িতে যায়। সকাল হতে চলেছে, আর এদিকে নেহার মা বাবা তো মেয়ের চিন্তায় পাগল প্রায়, কিন্তু সকালে বেল বাজার শব্দেই যেন ওরা একটু শান্তি পেয়েছিল। মনে মনে ভাবে, যাক ওদের মেয়েটা এবার ফিরল। কিন্তু সারা রাত কোথায় ছিল, কী করছিল, অনেক প্রশ্ন মনে কুঠুরিতে জমা করেই দরজা খুলে নেহার মা। নেহার দেখা পেয়ে যেমন তার মা খুশি হয়, তেমনি নিলয়কে সাথে দেখে তার দ্বিগুণ আতঙ্কিত হয়, কারণ এই নিলয় অনেক চালাক, অনেক টাকা, তার যে কোনো মুহূর্তে যা ইচ্ছে করতে পারে। আর আজ হঠাৎ সাত সকালে নিজের মেয়ের সাথে তাকে দেখে অনেকটা অবাক হন তিনি, আর জিজ্ঞেস করেন, নিলয় বাবা, তুমি এখানে? জি, আমি এখানে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে এসেছি। এতক্ষণ নেহার বাবা বসে থাকলো নিলয়কে দেখে। চটজলদি চেয়ার ছেড়ে উঠে নিলয়কে দেখে তার উদ্দেশ্যে বলে ওঠে, আরে কি সৌভাগ্য আমার নিলয় বাবা, আমার বাড়িতে এসেছে। দাঁড়িয়ে কেন, এসো বসো। নিলয় হালকা হেসে ভিতরে গিয়ে বসলো, তারপর বলতে শুরু করলো, দেখুন, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। বেশি প্যাঁচ দিয়ে কথা বলতে আমার দরকার হয় না। আমি নেহাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। নিজের বাড়ির বউ হিসাবে আমি নেহাকে নিয়ে যেতে চাই। এটা আমার শেষ সিদ্ধান্ত। এরপর আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন। এমন কথা শুনে নেহার মা বাবার মাথায় যেন বাজ এসে পড়ল, কিন্তু সাথে খুশি হলেন, কারণ নিলয় খুব বেশি একটা খারাপ ছেলে নয়, আর সে বড়লোক। আর নিলয় যখন একবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন মনে হয় না আর তার মত বদল হবে।
আর তার মুখের ওপর কথা বলার সাহস দেখালে যে কি হতে পারে সেই সম্পর্কে নেহার বাবা মা ভালো মতোই অবগত। তাই ওরা বলে উঠলেন, না নিলয় বাবা, আমাদের কোনো আপত্তি নেই, তুমি বিয়ের দিনক্ষণ দেখো, আমরা রাজি। ওকে, ধন্যবাদ, আজকে তাহলে আসলাম। এই বলে নিলয় একটা শয়তানি হাসি দিয়ে নেহার দিকে তাকিয়ে চলে গেল। নেহার রুমে দরজা লাগিয়ে কান্না করছে আর শেষবারের মতো তার বাবা মাকে চিঠি লিখছে, কারণ হয়তো আর বেশিক্ষণ তার কাছে নেই। নেহা অনেক চিন্তা করার পর সিদ্ধান্ত নেয় যে সে তাকে তার ধর্ষকের হাতে তুলে দেবে না। যে ছেলে এমন খুন করে বেড়ায় নৃশংসভাবে, তাকে কোনোভাবেই বিয়ে করা যায় না, আর যাই হোক না কেন। তাই এটাই সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে আর বাঁচিয়ে রাখবে না, শেষ করে দেবে এই জীবন। যে শরীরে নিলয়ের মতো একটা জানোয়ার স্পর্শ করেছে সেই শরীরে বাঁচা সম্ভব না। আরও নানা কথা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। নিজের ওড়না নিয়ে সিলিং ফ্যানের সাথে বেঁধে একটা ফাঁস তৈরি করে নেহা, কিন্তু গলায় ফাঁস দেওয়ার সময় হঠাৎ একটা শক্ত বলিষ্ঠ হাত এসে নেহার কোমর ধরে টেনে তাকে নামিয়ে তার গালে সজোর একটা থাপ্পড় দেওয়ায় তাল সামলাতে না পেরে বিছানার উপর চিত হয়ে পড়েছে নেহা। সম্বিত ফিরতেই লক্ষ্য করে সেটা আর কেউ না, নিলয়, এবং তার চোখে রাগের চোটে যেন রক্তবর্ণ ধারণ করেছে। এখনই যেন আগুনের হুলকা এসে পুড়িয়ে দেবে নেহাকে। নিলয় নেহার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে ওঠে, কি করতে যাচ্ছিলে তুমি? আমি যাই করি না কেন সেটার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। এত তেজ কেন? সাহস কোথায় দেখো তুমি? বেশ করেছি, আমি তেজ দেখিয়েছি। আর আপনি যে সেদিন আমাকে ওরকমভাবে ধর্ষণ করলেন সেটা কি খুব ঠিক করেছেন আপনি? আর তার উপর আমার বাড়ি এসে আমার সামনে আমার বাবাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। আজ আবার এসে বিয়ের কথা বলছেন, আর এখন আমার গায়ে হাত তুললেন। এত কিছুর পরও কি করে এটা আশা করছেন যে আমি আপনার সাথে ভালো করে কথা বলবো? একশ্বাসে কথাগুলো বলে ফেল নেহা। তারপর আবার বলতে লাগলো, আপনার মতো এত বড় লোক নই, কিন্তু নিজের মান সম্মানের কথা ঠিকই ভাবি। আপনি সেই মান সম্মানে আঘাত করেছেন আমার। আপনাকে ঘৃণা করি আমি, বুঝতে পারছেন? আমি ঘৃণা করি আপনাকে। বলে নেহা কাঁদতে লাগলো। কিন্তু নিলয় যেন রাগে ফেটে যাওয়ার দশা। সে নেহার চুলের মুঠি ধরে তাকে তুলে বলতে লাগে, তোমার আমাকে ভালোবাসতেই হবে। এটা কখনো সম্ভব না, কখনো না। বলার সাথে সাথে নিলয় নেহাকে থাপ্পড় দিয়ে বসলো আর নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কামড় দিতে লাগলো নিজের রাগ কন্ট্রোল করার জন্য। নেহা প্রথমে প্রতিবাদ করলো, পরে চুপ করে গেল আর নীরবে চোখে জল ফেলতে লাগলো। 5 মিনিট এরকম চলার পর নিলয় নেহাকে ছেড়ে উঠে চলে যায় আর নেহাকে বলে ওঠে, এরকমটা যাতে আর কখনো না হয়, নইলে খুব খারাপ হয়ে যাবে। উত্তরে নেহা শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর নিলয় নেহাকে সাইড হাঁক করে চলে যায়। নেহা নিলয়ের চলে যাওয়ার পর ওয়াশরুমে ঢোকে আর শাওয়ার চালু করে তার নিচে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন হে ভগবান, কেন এরকমটা করলে তুমি আমার সাথে? ওই দিনের পর থেকে আমার নিজের শরীরের দিকে তাকালেও ঘেন্না লাগে। অসহ্য ব্যথা যন্ত্রণা সয়ে সয়ে আর কতদিন এভাবে বাঁচবো? আমাকে বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। বলে চিৎকার করে কাঁদতে লাগলো নেহা। একটু পর ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নেহা। নেহা তার বান্ধবী লিজার সাথে দেখা করতে যাবে, কারণ এই কদিন কম জ্বরের মধ্যে দিয়ে সে যায়নি। এখন মন হালকা করতে তাকে ওর সাথে গিয়েই দেখা করতে হবে। বিকাল 4টা। তখন নেহার ফোনে লিজা কল করলো। ওই নেহা, তুই কখন বেরোবি রে? এই তো ইয়ার 5টায়, তুই রেডি থাকিস। ওকে ইয়ার, চল বাই। বাই। নেহাকে আজ অনেক সুন্দর লাগছে। সে খুব বেশি না সাজলেও কালো কুর্তি, পিঙ্ক পাটিয়ালি প্যান্ট আর ওনার সাথে চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে একটা কালো টিপ, মানানসই কালো কানের ছোট ঝুমকো আর চুল উঁচু পনিটেল করা। অন্যদিকে লিজাও কম কিছু না, সেও বেশ সুন্দরী। সে একটা নীল রঙের লং কুর্তি পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, হাতে কালো ঘড়ি, চুলগুলো মিসি বান এর মতো করা আর কপালে কালো টিপ, সাথে চোখে হালকা কাজল, ঠোঁটে লিপ গ্লস আর কানে কালো রঙের ছোট্ট ইয়ারিং। 5টা বাজে।
তখন নেহা লিজাকে ফোন করলে লিজা নেহার বাড়ির সামনে এসে তারপর দুই বান্ধবী মিলে একটা রেস্টুরেন্টে ঘুরতে যায়। নেহা আর লিজা একটা কর্নারের সিটে গিয়ে বসে কিছু খাবার অর্ডার করে, যেগুলো নেহা অনেক পছন্দ করে। কিন্তু অনেকটা সময় হয়ে যাওয়ার পরও যখন নেহা কিছু খেলো না, তখন লিজা নেহাকে জিজ্ঞেস করলে যে কি হয়েছে, এরকম মনমরা হয়ে আছে কেন। জিজ্ঞাসা করার সাথে সাথে নেহা লিজাকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে দেয়। অকস্মাৎ এই ঘটনায় লিজা একটু চমকে যায়। তারপর নেহাকে শান্ত করার জন্য বলে, আরে কাঁদছিস কেন? দেখ নেহা, আমি আছি তো তোর পাশে। কি হয়েছে বল আমাকে। তারপর অনেক কষ্টে লিজা নেহাকে শান্ত করায়। আর তারপর নেহা বলতে থাকে তার সাথে হওয়া সব ঘটনা এই কয়দিনের। সব শুনে লিজা যেন আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ তার বোনের মতো বান্ধবীর জীবনে এত কিছু হয়ে গেল আর সে জানতেও পারল না। লিজা কি বলে সান্ত্বনা দেবে সেটা বুঝে উঠতে পারছে না, কিন্তু তাও সে বলল, দেখ বোন, যা হওয়ার হয়ে গেছে, এটা তুই কখনোই বদলাতে পারবি না। তাই বলছি, যা হয়েছে ভুলে যা। আর নিলয় কিছু ভুল বলেনি। দেখ, মানলাম ও অনেক বাজে কাজ করেছে, কিন্তু তার বদলে যখন বিয়ে করবে বলেছে, তখন তুই সবটা মেনে নিয়ে বিয়েটা করে নে। আর পরে যদি কিছু ভুল হয় তখন নয় ডিভোর্স দিয়ে দিবি। না, তুই বুঝতে পারছিস না লিজা, আমি তোর সব কথা মানলাম, কিন্তু আমি যদি ওকে বিয়ে করি তাহলে নীলের কি হবে বলবে আমাকে? লিজা যেন নেহার কথাই এবার পুরোই ঘেটে হয়ে গেল, কারণ সে তো ভুলে গেছিল যে নেহার একটা ভালোবাসার মানুষ আছে, যাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু লিজা সেই ছেলেটাকে একটুও সুবিধার মনে হয় না, কারণ সে অনেকবার নেহাকে চিট করেছে। কিন্তু নেহা একটু বেশি ভালোবাসে, তাই প্রত্যেকবার নীল কিছু ভুল করুক বা সে নিজেও ভুল করুক, সে নিজেই ক্ষমা চায় আর ক্ষমা করেও দেয়। লিজা খুব ভেবে পড়ল। দেখ নেহা, তুই ভালো করেই জানিস যে নীল ভালো ছেলে না। ও তোকে এই 2 বছরে 20 বার অন্তত চিট করেছে। তুই কি সব ভুলে গেছিস? না, কিছু বলে যায়নি, কিন্তু ওকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? আর কত সুযোগ দিবি তুই? আর কত বল আমায়। আর তোর যদি বিশ্বাস না হয় আমার কথা, তুই নিজে ওকে চেক করে দেখিস ও কি করে। তখন বুঝবি যে আমি ঠিক ছিলাম, আর যা বলেছি শুধু তোর ভালোর জন্যই বলেছি। বলে কটকট করে নেহাকে কিছু বলতে না দিয়ে লিজা ওখান থেকে বের হয়ে যায় বিল পে করে। আর নেহা খাবারগুলো খেতে লাগে, কিন্তু খাবার যেন আটকে আটকে যাচ্ছে ওর গলায়। লিজার বলা কথাগুলো যেন বারবার কানে বাজছে ওর। লিজার কথাগুলো খুব একটা ভুল নয়, তাহলে কি সত্যিই নীল একটা বেঈমান? কথাটা মাথায় আসতে নেহার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে, ভালোবাসা মানুষটাকে হারানোর ভয়। তাই কিছু না খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা করে বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নেহা ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসছে না। লিজার কথাগুলো খুব ভাবাচ্ছে নেহাকে। নেহা ফোনটা খুলে হোয়াটসঅ্যাপে ঢুকলো আর নীলকে একটা মেসেজ করলো। কি করছো তুমি? আজ নিয়ে এই 7 দিন হলো, তাও একটা কল করলে না যে। কি হয়েছে তোমার? রেগে আছো আমার উপর? নীল মেসেজটা সিন করছে, সেটা দেখে নেহার খুব খুশি লাগলো, কিন্তু সেই খুশি পর মুহূর্তে মলিন হয়ে গেল, কারণ নীলের রিপ্লাই ছিল ঠিক এই রকম। ব্যস্ত থাকি আর সব সময় এত মেসেজ ফোন করবেন না, ভাল লাগে না, বাই, কাজ আছে। নীলের এরকম কথা মাঝে মধ্যে খুব একটা দোটানায় ফেলে নেহাকে, যে সত্যি কি নীল তার যোগ্য জীবন সঙ্গী। এখন নেহার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, মাথা ব্যথা করছে, আর কিছু ভাবতে পারছে না। সে তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। অপরদিকে লিজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে রুমে বসে বসে এটাই ভাবছে যে একটা ছেলে, সে একটা মেয়ের সম্মান নেওয়ার পরও তাকে নিজে থেকে বিয়ে করতে চাইছে। এটা খারাপ কি আছে? হ্যাঁ, সে একটা খারাপ কাজ করেছে, কিন্তু তার বদলে বিয়ে তো করতে চায়। তাহলে এত বাধার কি আছে বল? এদিকে একটা বিড়িখোর ছেলের সাথে প্লে বয়ের সঙ্গে রিলেশন করছে, তার ভুল দেখে না সে। এসব ভেবে ভেবে লিজা ইচ্ছে মতো গালি দিচ্ছে নেহাকে তার মূর্খামির জন্য। পরক্ষণে কি মনে হতে ওর মাথায় একটা বুদ্ধি এলো, যেটাই ওই নীলের হাত থেকে সে তার বান্ধবীকে বাঁচাতে পারবে। সে সাথে সাথে নিলয় চৌধুরী বলে সার্চ দিল ফেসবুকে, তারপর অ্যাকাউন্ট পেতেই মেসেজ করলো। হ্যালো জিজু, আমি আপনার শালিকা, মানে নেহার বেস্টি লিজা।
15 মিনিট পর নিলয় রিপ্লাই দিল। ও যাই হোক, আমারও শালিকা আছে তাহলে। তা আমাকে মেসেজ করলে যে কিছু হয়েছে নাকি? হ্যাঁ জিজু, কিন্তু আপনাকে যে আমি এটা বলেছি, প্লিজ আপনি নেহাকে বলবেন না। কিন্তু কি এমন কথা যে নেহাকে বলতে বারণ করছো? জিজু, নেহার একটা অ্যাফেয়ার আছে। ও নীল নামের ছেলের সাথে রিলেশনে রয়েছে, আর সেই ছেলে অনেক খারাপ। আমি সব শুনেছি আপনাকে নিয়ে, কিন্তু আপনি অতটাও খারাপ নন, এটা আমি বুঝেছি। আর আপনি যে নেহাকে ভালোবাসেন সেটাও বুঝেছি, কিন্তু এখন আপনি পারেন নেহাকে ঠিক করতে। তুমি এগুলো বলে খুব ভালো করছো লিজা। আজ থেকে তুমি আমার বোন। রক্তের সম্পর্ক না থাকুক, হৃদয়ের সম্পর্ক থাকলো তোমার সাথে। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে জিজু নয়, দাদা বলে ডাকবে, কেমন? আর আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বান্ধবীকে তুলে নিয়ে বিয়ে করব। তুমি এসো কিন্তু। ঠিক আছে দাদা, বাই বাই। বাই। নীলের এতক্ষণ শান্তভাবে কথা বলেও এবার সে রেগে ফেটে পড়ে, কারণ সে তার মায়াবিনীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না কারোর সাথে। পরের দিন সকালে নিলয় নেহার মা বাবার সাথে নিজের মা বাবার পরিচয় করিয়ে বিয়ে ঠিক করে নেয়। বিয়ে সেদিন রাতেই হবে, খুব বেশি জাঁকজমক করে না, কিন্তু তাও সেদিনই হতে হবে এটা বলো। ভিলেন বয় বলেছে বলে কথা, না শুনলে গলা জড়িয়ে কখন দেয় তার ঠিক নেই। আর এদিকে এসব কিছু নেহা জানে না, কিন্তু লিজা সব জানে, আর সব ডেকেশন সেই করেছে। বিকেলে নেহাকে জোর করে লিজা সাজিয়ে দেয় বুঝ বেশে। আর এই সাজ এমনি কোনো সাজ না, এই সাজে কোনো লাল রঙের ছোঁয়া নেই, আছে শুধু কালো। কালো রঙের শাড়ির সাথে চুলগুলো খোপা করে সাদা কাজে দেওয়া, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, কালো টিপ ছাড়া শরীর ভর্তি হীরের গহনা, সব মিলিয়ে অপূর্ব লাগছে নেহাকে। নেহা অনেক রিকোয়েস্ট করলেও তাকে জোর করে লিজা মণ্ডপে নিয়ে যায়। তারপর ওর আর নিলয়ের বিয়ের নিয়ম মেনে বিয়ে হয়। এখন বিদায়ের পালা। নেহা খুব কান্না করছে তার বাবা মাকে আর লিজাকে জড়িয়ে ধরে। এত কান্না করলো যে সে অজ্ঞান হয়ে গেল। তারপর ওকে নিয়ে নিলয় কোলে তুলে গাড়িতে তুলো আর নিজের বুকের মাঝে জড়িয়ে তুলো। চোখ খুলতে নেহা নিজেকে এক বিশাল রুমে আবিষ্কার করে। পাশে তাকাতে দেখে নিলয় ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেশালোভাবে নিলয় বলে উঠল, হে জান, যাক শেষমেশ তোমাকে নিজে করে পেলাম। নেহা এবার আর নিজেকে আটকাতে পারল না, চিৎকার করে রাগে কষ্টে কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি সত্যি একজন জানোয়ার, আপনার কোনো ক্ষমা হয় না। আমাকে আমার ইচ্ছে ছাড়া বিয়ে দেওয়া হয়েছে, আমি কোনো দিন আপনাকে মানতে পারবো না, কোনো দিন না। আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না বলে কাঁদতে কাঁদতে। আর এদিকে নীলর মাথায় আগুন চড়ে বসলো। সে শক্ত করে নেহার গালে নিজের হাত দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, কেন বল, কেন ভালোবাসিস না আমাকে? একটা গাঁজাখোরকে তো খুব ভালোবাসতি তুই, যে মেয়েদের মন নিয়ে খেলা করতে বের হয়। তো আদর্শ আঁকো ওর সাথে। এখন আমাকে রেখে ওই নিলয়ের কাছে যাওয়ার চেষ্টা কথা ভুলে যাও। শুধু তুমি আমার কথা ভাববে, শুধুই আমার। নেহা নিলয়ের কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ সে তো এসব নিলয়কে বলেনি। তাহলে কে বললো নিলয়কে এসব? নিলয় নেহার গাল ছেড়ে নেহার গলায় ঘাড়ে কিস করতে লাগলো। হঠাৎ এরকম হয়, নেহা নিজের ব্যালেন্স হারিয়ে ফেলো আর সাথে সাথে বিছানায় শুয়ে পড়লো। নিলয়ের প্রতিটা স্পর্শ একটা তীরের মতো বিচ্ছে ওর শরীরে। 5 মিনিট পর নিলয় নেহার ওপর থেকে উঠে নেহাকে একটা শাড়ি দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল অন্য রুমে ফ্রেশ হওয়ার জন্য। নেহা শাড়ি নিয়ে বাথরুমে চলে যায় আর দরজা লাগিয়ে শাওয়ার চালিয়ে কাঁদতে থাকে। এটা ভেবে যে এই কয়েকটা দিনে কিভাবে এতটা এলোমেলো হয়ে গেল ওর জীবন, কেন এরকম হলো। নেহা ফ্রেশ হয়ে বের হয়েছে সবে। এরকম সময় নিলয় রুমে ঢুকে নেহাকে ভিজে চুল আর কালো শাড়িতে দেখে যেন একটা ঘুরে চলে যাচ্ছে। সে আস্তে আস্তে নেহার পিছনে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর নীলর স্পর্শ পেয়ে নেহা কেঁপে উঠল। তারপর নিজেকে সামলিয়ে নীলয়কে ছাড়িয়ে নিচে চলে গেল। এরকমভাবেই রাগের ঝগড়ায় আর একটু ভালোবাসাতে 1 সপ্তাহ হয়ে গিয়েছে নেহা আর নিলয়ের বিয়ের। যদিও ভালোবাসা শুধু নিলয়েরই, কারণ নেহা এখনও নীলকে ভুলতে পারেনি, কারণ নীলকে তো সে পায় না। একটু কল মেসেজ করলেই, একটু কথা বলতে চাইলেই একটাই উত্তর দেয়, নীল যে সে সব সময় বিজি থাকে। কিন্তু আদৌ কি সেটাই সত্যি কি একটা মানুষের পক্ষে সম্ভব সারাক্ষণ ব্যস্ত থাকা? এরকমভাবে 2 সপ্তাহ নীলের অবহেলা পেতে পেতে নেহা যেন হাঁপিয়ে উঠেছে। একদিকে নীলয় যে
তাকে ধর্ষণ করেছে ঠিকই, কিন্তু বিয়ে করে স্ত্রীর সম্মান দেওয়া, সময় মতো খোঁজ খবর নেওয়া সব সেই করে। হ্যাঁ, এটা ঠিক যে সে খুব পসেসিভ, কিন্তু অবহেলা করে না। ভাগ্যে কি পরিহাস, যাকে ভালোবাসে না সে পাগল নেহার প্রেমে, কিন্তু যার জন্য সে সব কিছু বিলিয়ে দিয়েছে, নিজের সব থেকে মূল্যবান সম্পদ নিজের মন, সেটাই বিলিয়ে দিয়েছে, সেই মানুষটাই আজ এত অবহেলা করছে। তাই আজ নেহা ঠিক করেছে নীলকে কল দেবে, কিন্তু শুধু সে না, তার সাথে লিজাও থাকবে, কারণ ওদের মধ্যে একটা ডিল হয়েছে যে টানা 1 সপ্তাহ যদি নীল অবহেলা করে তারপর নেহা ওকে কল করবে, যদি কেটে দেয় আর লিজা মেসেজ করলে যদি রিপ্লাই দেয় তাহলে বুঝবে যে বেঈমান। আসল কথা এটা যে লিজা নীলকে মেসেজ করে দেখবে, ফাঁসাবে, তারপর বোঝা যাবে সবটাই। যেই ভাবা সেই কাজ। নেহা নীলকে ফোন করে, কিন্তু কেটে দেয় নীল সেই কলটা, কিন্তু নেহাও যে হার মানে না, ততক্ষণ পর্যন্ত কল করে যতক্ষণ না সে ফোন তোলে, কিন্তু নীল নেহাকে অবাক করে তাকে ব্লক করে দেয়। নেহা যেন এক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে গেল, তার জন্য সব ভাবনা চিন্তা করার শক্তি লোপ পেয়েছে, সে আর কিছুই ভাবতে পারছে না। সে সত্যিই বোকা ছিল এরকম বিশ্বাস করে, না হলে ঠকতো না, কিন্তু তাও এটা ভেবে শান্ত হলো যে হয়তো সে এখন রেগে তাই ব্লক করেছে। কিন্তু লিজা মেসেজ করে, তারপর যে উত্তরগুলো নেহাকে দেখালো সেটা দেখে যেন নেহা আর নিজেকে ধরে রাখতে পারলো না, কেঁদে উঠল ফুপিয়ে। নীলা আর নীলের কনভারসেশন। হ্যালো নীল, কেমন আছেন? জি ভালো। তুমি নেহার বেস্টি না? ও ভালোই করেছে, ও অনেক বিরক্তিকর। আপনি না ওর সাথে এত বছর রিলেশনে আছেন? ধুর, রিলেশনে ছিলাম এই ভেবে যে ওর বাবা ওয়ান অ্যান্ড অনলি মিস্টার অজয় চৌধুরী, তার কোম্পানিতে চাকরি করে, কিন্তু এখন আমি ভালোই চাকরি করছি, তাই ওর মতো ফকিন্নির সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। এখন ওর চেয়ে সুন্দরী মেয়ে আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আমাকে পাওয়ার জন্য। কুত্তার বাচ্চা জানোয়ার, তুই যদি আর জীবনে আমার বান্ধবীর সাথে কথা বলিস তাহলে দেখিস তোর কি করি। এগুলো সব নাটক ছিল, তোর মুখোশ ওর সামনে টেনে খুলে এনে তোর আসল রূপ দেখানোর জন্য। বলে ব্লক করে দেয় লিজা নীলকে, কিন্তু নীল পুরোই ফিজ হয়ে গেছে, কারণ এত অপমান কেউ তাকে করেনি আজ অব্দি, আর কোনো মেয়ে তো একদমই না। তাই সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে, লিজা, তুমি ঠিক করলে না আমাকে এভাবে অপমান করে। এর ফলাফল কতটা ভয়ঙ্কর হবে সেটা জানার জন্য রেডি থেকো। এদিকে লিজা কটমট করে তাকাচ্ছে নেহার দিকে, কিন্তু ওকে কাঁদতে দেখে বলে, যে ভালোবাসতে চায় তাকে আগলে রাখতে শেখ, নইলে একটা মানুষ হারিয়ে যেতে আর কতক্ষণ বল। এটা বলে চলে যেতে নিলেই নেহার কথাই থমকে যায়। ঠিকই বলেছিস। নেহা শুধু আহত চোখে একটিবার তার বান্ধবীর দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, সরি রে, আজ তোর কথা না শুনেই এই অবস্থা আমার। সস্তা করে ফেলেছি আমি নিজেকে সবার কাছে, নিজের সব থেকে মূল্যবান জিনিসগুলোই যে বিলিয়ে দিয়েছে, নিজের মনটাও একটা বেঈমানের কাছে, যে আমাকে না আমার টাকাকে ভালোবেসেছে এতদিন, আর জোর করে নিল আমার থেকে, আমার সম্মান নিয়েছে, তাও রেখে দিয়েছে তার কাছে তার স্ত্রী মর্যাদা দিয়ে। আমি কি সত্যি এসবের যোগ্য? লিজা এবার মনমরা হয়ে গেল, কারণ সে কখনো নেহাকে এত শান্ত দেখেনি। এই শান্তর ভিতর যেন একটা ঝড় আছে, যেটা রাগার কষ্টে ভরা। লিজা নেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখ নেহা, জীবনটা এমনই, একটু কান্না, একটু সুখ, একটু ভালোবাসা, একটু দুঃখ। হ্যাঁ মানছি, সবই যে তোর সম্মান, নিলেই তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে জোর করেছে, কিন্তু এখন তো সে সবসময় শুধু তোকেই ভালোবাসে, তোকে নিয়েই ভাবে। একটা মানুষ বিয়ের আগে অনেক মুখোশ পরে থাকলেও বিয়ের পর সব আসল রূপ দেখা যায়, আর এটাই নিলয়দার আসল রূপ। সে তোকে খুব ভালোবাসে রে নেহা, খুব। তুই আর ওই মানুষটাকে কষ্ট দিস না প্লিজ, আগলিয়ে রাখ নিজের কাছে, দেখবি সব উনি ঠিক করে দেবেন। তোর জীবনে এসে তোকে ভালোবেসে তোকে আগলিয়ে রাখবে। একবার ভেবে দেখিস আমার বলা কথাগুলো, আমি কিন্তু ভুল কিছুই বলিনি। এটা বলে লিজা নেহার চোখের জল মুছিয়ে দিয়ে চলে যায়। নেহা শুধু চেয়ে আছে লিজার যাওয়ার দিকে, আর ওর কানে লিজার কথাগুলো বাজছে। লিজা চলে যাওয়ার পর নেহা গিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়
আর হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ যে মানুষটার জন্য সে এত কিছু করলো সে কিনা এরকম। অনেকক্ষণ কাঁদার পর নেহা সিদ্ধান্ত নেয় সে নীলকে ভুলে যাবে আর নিলয়ের সাথে সুখে সংসার করবে। অপরদিকে লিজা এতক্ষণ ঘটে যাওয়া সব কিছু নিলয়কে ফোন করে বলে দিয়েছে। লিজা, তোমার মতো বান্ধবী আজ আছে বলে অনেক মেয়ে এরকম জানোয়ারগুলোর হাত থেকে বেঁচে যায়। তোমাকে নিজের বোনে বলতে আমার ডাকতে আমার গর্ব লাগে। আরে নিলয়দা, এভাবে বলো না প্লিজ, এটা আমার কর্তব্য। কিন্তু তুমি এখন একটু নেহাকে সময় দাও, ও ঠিকই মানিয়ে নেবে সব, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, এটাই যেন হয়। আর আমি ওকে সময় দিয়েছি লিজা, ও যেন আমাকে ভালোবাসতে বাধ্য হয়, কিন্তু এটাও নয় যেন সে আমাকে ঘৃণা করতে পারে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক করে দেবো। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলবো, কেমন? ওকে, বাই। বাই। নিলয় কাজ থেকে ফিরে এসে নেহাকে জড়িয়ে ধরলে নেহ নিলয়কে জড়িয়ে ধরে, যেটা নিলয় বেশ অবাক হয়, কারণ সে ভেবেছিল নেহা হয়তো এখনও মুভ অন করেনি। নেহা নিলয়কে ছেড়ে বলে উঠল, ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক ভুল বুঝেছি। শুধুমাত্র ওই আর কিছু বলতে পারলো না নেহা। তার কি নিলয় নিজের ঠোঁট আর নেহার ঠোঁটে চেপে ধরল। 5 মিনিট পর ছেড়ে বলে উঠল, আরে আমি সবই জানি কি হয়েছে আর কি হয়নি, কারণ লিজা আমায় সব বলেছে। আর অতীতের অনেক কিছুর জন্য আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। এবার আমি চাই না কোনো কিছু খারাপ হোক, তাই ওসব বাদ দাও, নতুন করে শুরু করো সব কিছু। আমি জানি তোমার মানতে সময় লাগবে, তাও তুমি নিজেকে সময় দাও। আমি জোর করব না তোমাকে, তুমি যা মন চায় আমাকে বলবে, মন খারাপ করে থাকবে না, আমার সাথে শেয়ার করবে। নিলয় আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। 1 মাস পর এখন অনেকটা ভালো হয়ে গেছে নেহা আর নিলয়ের সম্পর্ক, কারণ নেহা নিলয়কে ভালোবাসতে বাধ্য হয়েছে। নিলয়ের এত ভালোবাসা ওকে বাধ্য করেছে ভালোবাসতে, কিন্তু খুব বেশি সুখ যে কারো সয় না। তাই লিজার জীবনে নেমে আসে নীল নামক সেই বিপদ। নীলের মা অপরাজিতা আর লিজার মা মাধবী খুব ছোটবেলার বন্ধু, তাই ওদের বিয়ে ঠিক যে বড় হলে নীল আর লিজার বিয়ে হবে। কিন্তু এসব কিছুই লিজা জানে না, যদিও নীল 1 মাস আগে জানতে পেরেছে। একদিন হঠাৎ নীলের মা এসে সব পাকা কথা ঠিক করলে লিজার মা রাজি হয়ে যায়। বিয়ের কথা বলতেই লিজা রেগে যায় আর বলে, আমি কি চাই না চাই কিছু না জেনেই তুমি কি করে রাজি হলে মা? দেখ লিজা, তোর বিয়ের বয়স হয়েছে, আর নীলও ভালো ছেলে, ওর মা আমার ছোটবেলার বন্ধু। আমি কোনোভাবেই বিয়ে করব না মা। তোকে আমার দিব্যি লিজা, নইলে আমার মরা মুখ দেখবি। এমন কথা শুনে লিজা থ মেরে গেল। ওর মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। ও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে ওর। বাধ্য হয়ে লিজা বলে দেয়, আমি রাজি। লিজার কথায় লিজার মা ওকে জড়িয়ে ধরে, তারপর বিয়ের কাজ সারতে চলে যায়। মাধবী দেবী রুম থেকে চলে যেতে লিজা ধপ করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে লাগে। এই ভেবে নীল নিশ্চয়ই ওর ক্ষতি করবে, আর এটাও ঠিক, কারণ নীল সেই অপমানের বদলা নিতে বিয়ে করতে চায় লিজাকে। পরের দিন লিজা সব বলার পর নেহা আর নিলয় যেন আকাশ থেকে পড়ল, কিন্তু আর যে কিছু করে নেই, সব হাতের নাগালের বাইরে। এরকমভাবে 1 সপ্তাহ পেরিয়ে যায়। আজকে লিজা আর নীলের বিয়ে। লিজাকে বইয়ের মতো সাজিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে, গোলাপি রঙের বেনারসি আর সোনার গহনা আর হালকা মেকআপ করে খোপা করে চুলে সাদা আর গোলাপি ফুল দিয়ে সাজানো। এইটুকুই খুব সুন্দর লাগছে লিজার উপর। নেহা আর নিলয় এসে হাজির হয়। একটু পর নেহা সবুজ রঙের শাড়ি পরেছে, তার সাথে মানানসই অক্সিড গহনা, কপাল ভর্তি সিঁদুর, হাতে শাখা আর পলা, তার সাথে হালকা মেকআপ আর চুলগুলো স্টাইল করে বাঁধা। নিলয় কম কিছু না, সেও একটা কালো রঙের পাঞ্জাবি পরেছে, হাতে কালো ঘড়ি আর চুলগুলো সেট করা, যেটা নিলয়কে খুব হ্যান্ডসাম লাগছে। অপরদিকে নীলকে নীল রঙের পাঞ্জাবি পরানো হয়েছে, 1 হাতে ঘড়ি আর 1 হাতে ব্রেসলেট আর গলায় সোনার চেন আর চুলগুলো সেট করা। একটু পর বরপক্ষ চলে আসে। আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ হয়। বিদায়ের পর বাসর ঘরে জড়সড় হয়ে বসে আছে লিজা। এমন সময় নীল আসে আর কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ে লিজার উপর, নিজের শরীরের বাসনা পূর্ণ করতে। রাগে কষ্টে লিজা চিৎকার করছে, নীলকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো কিছু যেন নীলকে দমাতে পারছে না। শেষে হাল ছেড়ে দেয় লিজা আর নীরবে চোখে জল ফেলতে থাকে। লিজার সাথে নীল নিজের শরীরের বাসনা মেটানোর পর পাশে শুয়ে লিজাকে উদ্দেশ্য করে বলে, যাও গিয়ে চেঞ্জ করে নাও।
লিজা তখনও শুয়ে আছে প্রাণহীনভাবে। আসল কথা হলো লিজা অনেক আগে অজ্ঞান হয়ে গেছে নীলের অত্যাচার সহ্য করতে না পেরে। নীল একবার বলার পরও লিজা না উঠলে তার মাথায় যেন রক্ত চড়ে যায়। তাই সে বলে ওঠে, কি হলো, এখনও শুয়ে কেন আছো? ন্যাকামোর জন্য? এসব ন্যাকামি দিয়ে আমাকে বশ করা যাবে না, বুঝলে? তুমি কি হলো, ওঠো। আর বললাম তো, ওঠো। নীল আর কিছু বলতে পারল না। লিজার মুখের দিকে তাকাতে কেন জানি মায়া লাগলো। তার গলা স্বর কামড়ের দাগ স্পষ্ট, চোখও কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে গেছে, আর ঠোঁটের কোণ কেটে রক্ত বের হচ্ছে। অজ্ঞান হয়ে প্রাণহীন শরীরের মতো শুয়ে আছে লিজা। নীলের কেন জানি না এই শান্ত লিজার দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, যে নীল একজন স্বার্থপর আর বেইমান ছাড়া কিছুই না, তারও আজ বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কিন্তু পরমুহূর্তে সে নিজেকে স্বাভাবিক করে উঠে ডক্টরকে ফোন করে সবটা জানায় আর 10 মিনিটে এসে যেতে বলে। ডাক্তার এসে বলে যে খুব বেশি শারীরিক অত্যাচার আর স্ট্রেস সহ্য করতে না পেরে এই অবস্থা হয়েছে। ডক্টর চলে যাওয়ার পর নীল আনমনে লিজার হাতটা ধরে আর কপালে চুমু খায়। কিন্তু হঠাৎ এরকম কেন সেটা সে নিজেও বোঝে না। সকালে নীলার জ্ঞান ফেরে আর সে উঠে নিজের এরকম অবস্থা থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। সব কিছু কেন এরকম ওলট পালট হলো আমার? কেন কেন হলো আমার? কেন? ঠিক তখনই রুমে নীল আসে। প্রথমে লিজাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলেও নিজেকে কন্ট্রোল করে জাজলো কণ্ঠে বলে ওঠে, তোমাকে এখানে আমি এত আয়েসে দিন কাটাতে আর কাঁদতে আনিনি। কিন্তু লিজা, তুমি আমার বউ, তাই হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, যেমন পরিবারের খেয়াল রাখা। সেটা কি আদৌ তুমি করছো? প্রত্যুত্তরে লিজা একটা তাচ্ছিলের হাসি হেসে বলে উঠল, আপনি আমাকে কি সত্যি সেই স্ত্রীর মর্যাদা দিয়েছেন? একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে দিয়ে নিজের লালসা মেটানো বা নিজের 5-4 মাস খাটানো, এগুলো বুঝি একটা স্বামীর দায়িত্ব? নিজের লিমিট ক্রস করবে না বলে দিলাম, নইলে ফলটা খুব খারাপ হবে। কি করবেনটা কি আপনি? সেই তো আমাকে ধর্ষণ করবেন, মারবেন, তাই তো? নীলা নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। পকেটে থাকা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে লিজার হাতে ধরে টেনে সেটাই সিগারেটের সেঁকা দেয়, যেটাই লিজার ব্যথায় কুকিয়ে ওঠে। তারপর লিজার গাল নিজের হাতে অনেক জোরে চেপে ধরে আর বলতে শুরু করে, আমি আগেই তোকে বলেছিলাম নিজের লিমিট ক্রস না করতে। এবার তুই নীলের আসল খারাপ দিকটা দেখবি। বলে সাপটে থাপ্পড় বসিয়ে দেয় লিজার গালে। তারপর লিজাকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে ফেলে আর আবার শুরু হয় সেই পাশবিক অত্যাচার। একটু পর নীলার রাগ একটু কমে যেতে লিজাকে ছেড়ে অন্য রুমের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে লিজা এখনও শুয়ে শুয়ে নীরবে কেঁদে চলেছে। খুব কষ্ট হলো বিছানা থেকে উঠে ফেসে সব কিছু গুছিয়ে ঘরের কাজ করে নিচে গিয়ে কাজ করে। আর আজ সব কাজের দায়িত্ব তার, এটাই নীল বলেছে। আর কেউ ওকে হেল্প করলে তার জীবনটাই আর থাকবে না। এই হুমকি দেওয়ায় লিজাকে সব কিছু নিজের করতে হচ্ছে। সকাল থেকে রাত অবধি সব কিছু করেও নীলের কাছে অপমানিত হওয়া, রাতে সেই পাশবিক অত্যাচার, এরকমভাবে লিজার 1 সপ্তাহ হয়ে গেল বিয়ের। আর এখনও যতবার নেহা ওকে ফোন করেছে শুধু একটাই মিথ্যা বলেছে যে সে ভালো আছে। কিন্তু নেহা জানে যে লিজা ভালো নেই। তাই সে একদিন কাউকে না জানিয়ে নীলের বাড়ি যায় নীলার সাথে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে এরকম কিছু দেখতে হবে ও সেটা কখনো ভাবিনি। নেহা গিয়ে দেখে লিজা সব কাজ করছে, কেউকে 1 ফোঁটার সাহায্য তো করছে না, উল্টো সে যে জায়গায় পরিষ্কার করছে নীল সেখানে কিছু না বলে কিছু না কিছু ফেলছে আর ময়লা করছে। আর সেটা নিয়ে কিছু বলে লিজাকে সজোরে থাপ্পড় দিচ্ছে। আর রানায় একটু মশলা বা নুন কম হয়েছে বলে গরম খুন্তিটা ওর হাতে চেপে ধরেছে, যার ফলে ওর হাতে ফোসকা পড়ে গেছে। এতদিন পর এসে নিজের বোনের মতো বান্ধবীর এরকম অবস্থা দেখে নেহার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। দ্রুত বেগে গিয়ে নিজেকে নিজের পিছনে লুকিয়ে নীলকে বেধড়ক মারতে লাগলো। আর যেভাবে নীল লিজার হাতে খুন্তিটা ধরেছিল ঠিক সেইভাবে নীলের হাতে ধরে আর নীল ব্যথায় আর্তনাদ করতে থাকে। নেহা এত রেগে যাচ্ছে দেখে লিজাকে সরিয়ে নেয়, কিন্তু নেহা না সরে লিজাকে নিয়ে চলে যায় এই বলে যে যেই ছেলে তার বউকে একটা মানুষ না ভেবে নিজের শরীরের বাসনা পূরণ করার মেশিন ভাবে, তার সাথে আমি আমার বান্ধবীকে মরে গেলেও থাকতে দিব না। এই বলে কটকট করে চলে আসে নেহা লিজাকে নিয়ে। তারপর কারে উঠে বাড়ি চলে যায় আর ওদের ডিভোর্স নিয়ে কথা বলতে থাকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়েছে যে নীল পাথরের মতো শুধু দাঁড়িয়ে আছে। নিজের হাতের দিকে তাকিয়ে আটকে ওঠে নীল
আর ভাবে, আমার মতো গন্ডারের চামড়ায় এরকম ফসকা পড়লে লিজার তো অত নরম চামড়া, ওর না জানি কত কষ্ট হয়েছে। আচ্ছা, আমি কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম মেয়েটাকে? আমি তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না আজ অবধি, কিন্তু কেন এরকম হচ্ছে তাহলে? আজ আমার কি আছে লিজার মধ্যে যার জন্য আমি বারবার ওর মায়ায় পড়ছি? আমাকে জানতেই হবে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না? এই মন কেমনই জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোত গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুঁলো, তোমারই দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না? লিজা আকাশপানে তাকে গানটা গাইছিল, কিন্তু হঠাৎ এরকম গানের মানে বুঝে ওঠা কঠিন। 1 সপ্তাহ হয়ে গেছে নেহা লিজাকে নিয়ে এসেছে। লিজার এখন অনেকটা পরিবর্তন হয়েছে। সবসময় দৌড়াদৌড়ি করা মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে। সারাক্ষণ বকবক করতে থাকা মেয়েটা আজ কেমন নিশ্চুপ, কোনো কথা বলে না, শুধু আকাশের দিকে চেয়ে থাকে। খুব খিদে পেলে খায়, নাইলে হাজার চেষ্টা করলেও খাওয়ানো যায় না। নিজেকে স্বাধীন ঘরবন্দি করে রাখে। আর লিজার এরকম অবস্থা দেখে নেহা যেন হাঁপিয়ে উঠেছে। সে আর তার বেস্টুর এরকম অবস্থা মানতে পারছে না, কিন্তু তার যে কিচ্ছু করেনি। কী বা করবে সে? লিজার বিয়ে এমন একজনের সাথে দেওয়া হয়েছে, সে কিনা একটা মানুষরূপী জানোয়ার ছাড়া কিছুই না। আর এখন সে চাইলেও এই জানোয়ারের হাত থেকে তার ফুলের মতো বান্ধবীকে রক্ষা করতে পারবে না। এরকমভাবেই আরও 1 সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু এবার ঘটে এমন এক ঘটনা যেটা অপ্রত্যাশিত ছিল। লিজার মা লিজাকে জোর করে নীলের বাড়ি যাওয়ার জন্য, আর লিজা বাধ্য মেয়ের মতো তাই করে। কিছু করার নেই, সেও হ্যাঁ বলে, কিন্তু সেটা আর নেহাকে বলে না। নেহা প্রথমে যেতে দিতে না চাইলেও বাধ্য হয়ে ওকে যেতে দিল। সন্ধ্যা 5টার দিকে লিজা নীলের বাড়ি পৌঁছালো আর নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নীলকে দেখে ওর বুকের ভেতরটা অজানা আতঙ্কে আটকে উঠল। ফ্ল্যাশব্যাক। নীল নিজের বিলাসী বাড়ির মতো কামড়ে গিয়ে তার বার সাইডে একের পর এক বোতল মদ খেয়ে চলেছে। এত চাপ তার মস্তিষ্কে যেন কাজ করতে দিচ্ছে না। নীল এখন টলছে বলাও ভুল হবে, ও তো দাঁড়াতে পর্যন্ত পারছে না। এতটাই নেশায় বোধ হয়ে গেছে যে এখনই হয়তো পড়ে যাবে, কিন্তু তাও কোনোভাবে নিজের রুমে যেতে সে লিজাকে দেখে আর নিজের কামুকতাকে ধরে রাখতে পারল না। বর্তমান লিজা নীলকে পাশ কাটিয়ে যেতে চাইলে নীল লিজার হাত ধরে ওকে টেনে ফেলে দেয় সোফার উপর আর দরজা বন্ধ করে দেয়। লিজা তড়িঘড়ি করে সোফা থেকে উঠে দাঁড়ায় আর নীলের অবস্থা বুঝে ওকে বাথরুমে নিয়ে যেতে চায়, কারণ এখন জলের নিচে গেলে একটু ঘোর কাটবে। কিন্তু তার আগেই নীল লিজাকে ধরে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দুজন ভিজতে লাগে আর নীল লিজাকে পাগলের মতো কিস করতে থাকে। লিজা নিজের সব শক্তি দিয়ে নীলকে ঠেলে ফেলে আর জলের নিচে অনেকটা ঘোর কেটেছে নীলের। লিজা কাঁদছে দেখে নীলের বুঝতে বাকি নেই যে কি হয়েছে। নীল ক্ষমা চেয়ে ওখান থেকে চলে গেলেও লিজা ওখানেই বসে কাঁদতে থাকে। সেদিন আর কথা হয়নি। 1 মাস পর লিজার কিছুদিন যাবৎ খাবারে অরুচি এসেছে, গা গুলিয়ে যাওয়ার মতো অবস্থাও হচ্ছে। মাঝে মধ্যে তার মনের মধ্যকার সন্দেহকে সে দমিয়ে দিতে চায়, কারণ সে যেটা ভাবছে সেটা যদি ঠিক হয় তাহলে তার আর কোনো সম্মান থাকবে না, নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। তাই হসপিটালে কাউকে কিছু না বলেই চলে যায়। আর রিপোর্ট নেওয়ার দিনে রিপোর্ট নিতে গিয়ে যা দেখে সেটা সে চাইছিল না। সে মা হতে চলেছে, তার মধ্যে একটা জীবন বেড়ে উঠছে আস্তে আস্তে। কিন্তু তাকে কিসে পরিচয় রাখবে? কারণ নীল যে কোনোদিন লিজাকে ভালোবাসেনি। লিজা আকাশ পাতাল ভাবতে ভাবতে রাস্তা পার করছিল। ঠিক সেই সময় একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয় আর লিজা চিৎকার দিয়ে পড়ে যায় মাঝ রাস্তায়। অপরদিকে নীল অফিসে কাজ করছিল। হঠাৎ এক অজানা নাম্বার থেকে কল আসে আর রিসিভ করতেই নীল যা শুনলো সেটা শোনার পর নীলের হাত থেকে ফোন পড়ে যায় আর সে তড়িঘড়ি করে অফিস থেকে রওনা দেয় লিজা যে হসপিটালে ভর্তি সেখানে যাওয়ার জন্য। নীল হসপিটালে গিয়ে দেখে নেহা আর নীলই বসে আছে। নীল ডক্টরের সাথে কথা বলছে আর নেহা কাঁদছে। নীল ডক্টরের কাছে যেতেই শুনতে পায়, তাহলে আমার শালিকা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু কি ডাক্তার? লিজা ম্যাডাম অন্তঃসত্ত্বা। কি কি বলছেনটা কি ডক্টর আপনি? ঠিকই বলছি ম্যাডাম,
উনি অন্তঃসত্ত্বা, কিন্তু এমন হঠাৎ অ্যাক্সিডেন্টে বাজেভাবে হয়েছে যে তার সন্তানকে বলুন, চুপ করলেন কেন? তাকে বাঁচাতে পারলেও সন্তানটা আর নেই। ডক্টরের কথা শেষ হওয়া মাত্রই নেহা নিলয়ের বুকে পড়ে যায়, কারণ সে জ্ঞান হারিয়েছে। আর নীল এদিকে একজন হেরে যা কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আজ নীলের সত্যি নিজেকে পরাজিত মনে হচ্ছে। সে না হতে পেরেছে একজন ভালো প্রেমিক, না হতে পেরেছে একজন ভালো পর, আর আজ তার সন্তানকে পর্যন্ত হারিয়ে ফেলো, যার ব্যাপারে সে জানতোই না। আর যখন জানলো তখন শোক পালনের সময়। নিলয় নেহাকে জলের ছিটে দিয়ে জাগিয়ে দেয়, আর নেহা ছুটে ডক্টরকে জিজ্ঞেস করে অপারেশন রুমে চলে যায়। নিলয় পেছন পেছন যায়, কিন্তু নীল একটু পরে যায়। লিজা প্রাণহীনভাবে বসে আছে আর কিছু একটা বিড়বিড় করছে। পারলাম না, আমি পারলাম না। নেহা গিয়ে লিজাকে জড়িয়ে ধরলে লিজা হামা করে কেঁদে ওঠে, আর লিজা বলতে থাকে, আমি পারলাম না রে নেহা, আমি পারলাম না আমার সন্তানটাকে বাঁচাতে, পারলাম না। নেহা লিজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় নীল রুমে আসে, আর নীলকে আসতে দেখে লিজা চুপ করে গুটিয়ে যায় নেহার দিকে। প্রথমে না বুঝলেও পরে সামনের দিকে তাকিয়ে নীলকে দেখেই নেহা রেগে যায় আর লিজাকে জড়িয়ে ধরে। নীল লিজার কাছে আসতে গেলেই নেহা চিল্লিয়ে বলে ওঠে। নীলকে নেহার কাছে আসতে দেখে নেহার মাথায় ঝট করে রাগ উঠে গেল আর চিল্লিয়ে বলে উঠল, একদম আমার বান্ধবীর কাছে আর এক পাও যদি বাড়িয়েছিস, জানোয়ার, তোকে আমি শেষ করে ফেলবো। আজ তোর জন্য আমার ফুলের মতো বান্ধবীর এমন অবস্থা। কি দোষ করেছিল ও যে ওকে এরকমভাবে তিলে তিলে মারছিস? জানোয়ার, তোকে আমি শেষবারের মতো বলছি, তুই সরে যা, চলে যা এখান থেকে। নেহা ওই রকম হাইপার হচ্ছে দেখে নিলয় নেহাকে শান্ত হতে বলে আর নীলের কাছে গিয়ে ওকে চলে যেতে বলে। কিন্তু নীল এবার হাঁটু গেয়ে বসে পড়ে আর কেঁদে কেঁদে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই, অনেক খারাপ করেছি, কিন্তু আমি এখন বুঝছি, সব বুঝছি। আমাকে এই শেষ সুযোগ দাও তোমরা, এভাবে লিজাকে নিয়ে যেও না। নেহা নিলয় আর লিজা যেন আশ্চর্যের চরমে চলে যায়। নীলকে এইরকমভাবে কাঁদতে দেখে ওরা ভাবতে থাকে এটা কি করে সম্ভব। কিন্তু নীল অনেক হাত পায়ে ধরার পর ওরা শেষ সুযোগ দেয় আর নেহা বলে, এটাই সেই সুযোগ, আর এরকম কিছু শুনলে তোকে শেষই করে ফেলবো। এই বলে গটগট করে চলে যায় নেহা, আর তার পেছন পেছন নিলয় চলে যায়। নীল লিজার পাশে গিয়ে বসে তার হাত ধরে আর বলে, দেখো, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, জানি, কিন্তু এটা একটা সুযোগ তুমি দাও, আমি সব ঠিক করে দেব। নীল আর কিছু না বলে লিজার কপালে চুমে খেলো। এক সপ্তাহ পর আজ লিজাকে ডিসচার্জ করা হবে। লিজা বাড়ি এসে রুমে যায় ফ্রেশ হতে, আর ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় শুতেই নিজের গালের উপর কারোর গরম নিঃশ্বাস অনুভব করে। লিজার এটা বুঝতে থাকে না যে এটা নীল, কিন্তু নীলের সাথে এতটা তাড়াতাড়ি ওর নিজেকে মানিয়ে নেওয়া এখনই সম্ভব না, তাই সে নীলকে দূরে ঠেলে দেয়। দেখুন, আমি এখন কমফোর্ট ফিল করছি না, তাই এটাই ভালো হতো যদি একটু সময় দিতেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি যতটা সময় চাও নিতে পারো। ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? আগে আমি শুধু প্রতিশোধ নিয়েই ভেবেছি, কিন্তু এখন আমি তোমাকে নিয়ে ভাবি, শুধু তোমাকে নিয়েই। বিশ্বাস করতে ইচ্ছে করছে না। বিশ্বাস একদিন তো করতেই হবে, আর সেই সময় খুব তাড়াতাড়ি আসবে। আমি অপেক্ষায় রইলাম। অপরদিকে নিলয়, আমার কেন জানি মনে হচ্ছে নীল শুধরে গেছে। আমারও সেটাই মনে হচ্ছে, দেখলে না কি করছিল, পাগলের মতো একদম। হ্যাঁ, কিন্তু যদিও এবার লিসাকে কষ্ট দেয়, তাহলে আর ওকে বাঁচিয়ে রাখবো না। তুমি তো জানোই আমি কেমন। জানি, আমার ভিলেন বর। তো ভিলেন বরের একটা আবদার আছে, রাখবে? হ্যাঁ, আগে বলো কি? আমি চাই আমাদের পরিবারে আলো করে ছোট্ট একটা বাবু আসুক। আচ্ছা ঠিক আছে, আসবে নয়। উফ, আমার এখনই চাই। দেখ, এক্ষুনি কি করে? এখন বাবুকে আনার জন্য কাজ করছি, পরে ঠিকই বাবু আসবে। যা দুষ্টু। নেহা লজ্জা পেয়ে নিলয়ের বুকে মুখ লুকাতেই নিলয় নেহাকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। তারপর দুজনেই ডুব দেয় ভালোবাসার সাগরে, যেখানে আছে শুধু পবিত্র ভালোবাসা আর ওদের পূর্ণতার সুখ, একে অপরকে কাছে পাওয়ার সুখ। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেছে লিজা আর নীলের জীবনে।
ওরা আগের চেয়ে অনেক বেশি কাছে এসে গেছে। এখন ভালো বন্ধুর সাথে সাথে লিজা নীলকে ভালোবাসতে শুরু করেছে। শোনো, কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি এতদিন শুধুই কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু আজ আমি তোমাকে নিজের করে সাজাতে চাই। মানে? এই নাও। বলে একটা ব্যাগ এগিয়ে দিল নীল। এই ব্যাগে সাজার জিনিস আছে। আমি এখন একটু কাজে যাচ্ছি, তুমি সন্ধ্যার দিকে সেজে তৈরি থেকো, ঘুরতে বের হব। আচ্ছা। এই একটা জিনিস ভুলে যাচ্ছ। কি বলুন? আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার টিফিন তো দিলাম, দেখুন নাকি কোনো ফাইল রয়েছে। দাঁড়ান দিচ্ছি খুঁজে। আরে ধর না। তাহলে কি? এই যে। বলে নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে। এই না। প্লিজ, আজ প্রথমবার চাইলাম তো। না, আমার লজ্জা করে। হুম, একটা দিতেই হবে। উফ, তুমিও না, সত্যি। আচ্ছা দিচ্ছি। বলে টুক করে একটা চুমু দিয়ে দেয় লিজা। আর নীল তো মহা খুশি হয়ে গেল আর অফিসে চলে গেল ব্রেকফাস্ট করে। এমনভাবেই অনেক দিন কেটে যায়। এখন বলতে গেলে নীল আর লিজার সম্পর্কটা পুরোটাই ঠিক হয়ে গেছে। আর এদিকে একটা সুখবর আছে, নেহার কোল আলো করে একটা ফুটফুটে বাচ্চা আসতে চলেছে 2 দিন আগে। হ্যালো লিজা। হ্যাঁ জিজু, বলো। একটা ভালো খবর আছে। কি? বলো বলো। তুমি মাসি হতে চলেছো। কি? সত্যি? কংগ্রাচুলেশনস জিজু। থ্যাংক ইউ সো মাচ বুনো। তুমি আমাদের বাড়িতে একবার এসো। নিশ্চয়ই আসবো জিজু, আজকেই আসছি আমরা। আচ্ছা তাহলে সাবধানে এসো। জিজু। বলে কল কেটে দেয় দুজনে। নেহা মা হবে শুনে লিজা খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ এতদিনের পর ওদের দুজনের জীবনে একটু শান্তি বিরাজমান করছে। লিজা নীলকে গিয়ে কথা বলাই সে রাজি হয়, আর দুজনে গাড়িতে করে রওনা দেয় নেহা আর নিলয়ের সাথে দেখা করবে বলে। 2 ঘন্টা পর গাড়ি গিয়ে পৌঁছায় বাড়ির সামনে। নিলয়ের বাড়ির গেটের সামনে পৌঁছে লিজা খুশিতে প্রায় লাফাতে লাফাতে বাড়িতে ঢুকতে থাকে, কিন্তু ভেতরে গিয়ে যে দৃশ্যটা দেখে শুনে সেটাই ওর জীবন পাল্টে যায়। লিজা বাড়ির ভেতর গিয়ে দেখে নিলয় কাঁদছে, রাগে হয়তোবা সব কিছু অগোছালো করা, আর ওর গাটরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের থাকতে কি করে নেহাকে কিডন্যাপ করতে পারলো কেউ? স্যার, আমরা বুঝিনি। গেট আউট। কি হলো, বের হও। নিলয় এই কড়া ধমকানি শুনে গাটরা দৌড়ে চলে যায়। আর এদিকে লিজা বুঝতে পারছে না কিছু, সে নিলয়ের কাছে দৌড়ে যায় আর জিজ্ঞেস করে, জিজু কি হলো? কি হয়েছে জিজু বলো। নেহা কোথায়? চুপ করে থেকো না। বোন, আমি জানি না আমার জান কোথায়। কি মানে? হ্যাঁ, এই কয়েকটা অপদত্ত রেখেছি। নেহা একটু বাইরে বের হচ্ছিল, আর বাড়িতে আসার পথে ওকে এক কোন জানোয়ার শুয়োরের বাচ্চা আমার কলেজার টুকরা জানকে আমার থেকে দূরে নিয়ে গেল। কিন্তু আমি ওকে খুঁজে বের করবই, আর যারা আমার কলেজার গায়ে হাত দিয়েছে ওদের আমি শেষ করব। জিজু, নেহা তো প্রেগনেন্ট, আর এই জিনিসটার সুযোগ নিয়ে যদি কিছু করে ওরা, তখন? বুনু, কিছু হবে না, আমি সব কিছু ঠিকঠাক করে দেব। আমি জানি জিজু, তুমি পারবে সব ঠিক করতে। এদিকে লিজা আর নিলয় কথা বলতে এত ব্যস্ত ছিল যে একজন তাদের কথার উপর খালি নজর রাখছে সেটা বোঝেনি। কেটে কেটে কথাগুলো বলল নেহা, আর সামনে তাকাতে নিজের হাত পা বাঁধা দেখতে পেল, আর চেয়ারে হেলান দিয়ে বসে আছে, কাউকে আন্দাজ করতে পারল না। কিন্তু সে ছেলে না মেয়ে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু তার বলা মাত্রই, তোর নিলয় তোকে বাঁচাতে আসবে না, তাই অযথা ওর নাম নিয়ে নিজের শরীরের শক্তি নষ্ট করিস না। আর বুঝতে বাকি যে এটা একটা মেয়ে, কিন্তু আওয়াজটা চেনা লাগলো নেহার। কে আপনি? আর কেনই বা বেঁধে রেখেছেন আমাকে এভাবে? জানতে পারবি, সব জানতে পারবি। আগে আমার আড্ডায় নিয়ে এসেছি তোকে, একটু খাতির যত্ন করি, তারপর সব বলবো। না, আমি নিলয়ের কাছে যাব, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন বলছি। এই, তোকে বললাম না সব জানতে পারবি, তাও এত মুখ চালাচ্ছিস কেন? আপনি আমাকে তুই তুকারি কেন করছেন? আর আমি কি ক্ষতি করেছি আপনার? আমাকে যেতে দিন নিলয়ের কাছে, দোহাই লাগে আপনার। কি বললি তুই? তুই তোকারি কেন করছি? তো তোকে কি তাহলে আমার আপনি আজ্ঞে করা উচিত? চুপচাপ বসে থাক, নইলে মেরে শেষ করে ফেলবো তোকে। নেহা প্রত্যুত্তর কিছুই করলো না, শুধু চোখের জল ফেলো, কারণ এখন যে সে সত্যি অসহায়, তার কিছুই করেনি। জিজু, কিছু জানতে পারলে নেহা কোথায় আছে?
না রে বোন, কিছু জানতে পারছি না। আমার কলেজা কেমন আছে, আমার বাচ্চা কেমন আছে, কোনো কিছু জানতে পারছি না, কিছুই জানতে পারছি না। জিজু, মন খারাপ করো না, দেখবে নেহার আর বেবির কিচ্ছু হবে না। সেটাই কেন হয়? হ্যালো বস। বলো, কিছু জানতে পারলে? হ্যাঁ বস, ম্যাডামের লোকেশন ট্রেস করে গেছে। কোথায়? এখনই পাঠাও। জি বস। এই নে খা। না, আমি কিচ্ছু খাবো না, আমি নিলয়ের কাছে যাব। এই তুই খাবি না মানে? তো 14 গুষ্টি খাবে। থাপ্পড় মেরে মুখ চেপে ধরে। না, আমি খাবো না, ছাড়ুন আমাকে। খা বলছি, খা। না, ছাড়ুন। খাবি না তো দাঁড়া, আজই শেষ করে ফেলবো। এই বলে জেনা মেয়েটি নিজের হাতে ওঠায় নেহাকে থাপ্পড় মারতে। একটা গুলি এসে লাগে মেয়েটির হাতে, আর সে চিৎকার দিয়ে পড়ে যায়। মেয়েটি নিজেকে একটি কালো অন্ধকার ঘরে আবিষ্কার করে, যেখানে চারিদিকে কালো কুচকুচে আর সামনে একজন বসে আছে, তার মুখ দেখা যায় না। মেয়েটির হাতে এখনও ব্যথা করছে বন্দুকের গুলির জন্য, কিন্তু তার মুখ বাঁধা। হঠাৎ করে এরকম বন্দী হিসেবে দেখে ওর ভয় আর রাগ দুটোই হতে শুরু করলো। আর ঠিক তখনই নিজের গালে সজোরে একটা চর খেলো, কিন্তু সেটা মেয়ের হাতের। কি ভেবেছিলি তুই যা ইচ্ছে করবি আমার বান্ধবীর সাথে, আর আমি ছেড়ে দেব? বলে আরেকটা জোরসে চর এসে পড়লো মেয়েটার গালে, এতটাই জোরে যে মুখ থেকে রক্ত এসে গেল। আর তারপরেই তার মুখের বাঁধন খুলে দেওয়া হলো। মেয়েটা চিৎকার করে উঠল। কে তোরা? কেন বেঁধে রেখেছিস আমাকে? আমাকে একবার ছাড়, তোদের শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো। ছাড় বলছি, ছাড়। এবার এক পুরুষালী কণ্ঠ বলে উঠল। না না, এত সহজে কি করে ছাড়া যায়? আগে একটু খাতির যত্ন করি, তারপরে ছাড়বো। রাগ এবং প্রতিশোধের আগুন স্পষ্ট তার কণ্ঠস্বরে। তোর নাম কি বল? কেন এত কষ্ট দিলি নেহাকে? কি করেছিল ও তোর? বল। আমার নাম আমি বলবো না, সে তোরা যত যাই করেন। আর হ্যাঁ, নেহা যে বেঁচে ছিল সেটা ওর ভাগ্য, ওকে মেরে ফেলেনি, ওর কৃতজ্ঞতা হওয়া উচিত। ব্যাস, এইটুকু বলার সাথে সাথেই মেয়েটির গালে 2 হাত এসে চর বসালো। ঠিক ধরেছেন, ওটা নেহার বান্ধবী লিজা আর ওর বর নিলয়। মেয়েটি মুখ থেকে কথা বের করতেই লিজা উত্তম মাধ্যম দিতে শুরু করলো, আর সেটা এতটাই তেজ যে চামড়া ফেটে রক্ত বের হয়ে আসছে। আর সেই কাটার উপর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেয় লিজা। এমনি চরগুলো কম ছিল না, তারপর থেকে এত যন্ত্রণা মেয়েটা সহ্য করতে না পেরে কেঁদে ওঠে চিৎকার করে, আর বলতে থাকে, ছেড়ে দাও, আমি সব বলছি, সব বলছি। বল। আমি অন্তরা। আসলে আমাকে এখানে পাঠিয়েছে নেহার বান্ধবী নিশা। নিশাকে? কি? নিশা? লিজার মাথায় যেন রাগের বিদ্যুৎ চমকালো এই নামে। নিশাটাকে লিজা? জিজু, আমি আপনাকে সব পরে বলছি, আগে শুনে নিন কি বলে এই মেয়েটা। আচ্ছা। এই তুই চুপ কেন করলি বল? হ্যাঁ বলছি। নিশা আমাকে বলেছিল যে নেহা ওর খারাপ করেছে, তাই ও ছাড়বে না নেহাকে, আর বিবাহিত মেয়ের কাছে তার সংসার, সন্তান, স্বামী সব, তাই বলেছিল নেহার থেকে এগুলো কেড়ে নিতে। তোকে সবটা বলতে বলেছি। বলার সাথে সাথে আরেকটা চর। আমাকে আর মেরো না, আমি বলছি, প্লিজ। বল। আমাকে নিশা বলেছিল যে আমি ওর সব কাজ করলে আমাকে অনেক টাকা দেবে, তাই লোভে পড়ে এই পাপ কাজ করতে গেছিলাম। আমাকে বলেছিল যে নেহা থেকে তার সন্তান কেড়ে নিয়ে ওর স্বামীর ব্রেন ওয়াশ এমনভাবে করতে যাতে নেহাকে নিলয় আর কোনোদিনও ভালো না বাসে, তারপর নিশা নিলয়ের সাথে সংসার করবে। এত কিছু শোনার পর লিজা রেগে লাথি মেরে যেই চেয়ারে অন্তরা বসেছিল সেটা ফেলে দেয়। তারপরে নিলয়ের ফোনে হসপিটাল থেকে ফোন আসে যে নেহা আগে থেকে সুস্থ, তাই আর সেখানে একটুও সময় নষ্ট না করে লিজা নিলয় দুজনেই চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে কিছু গার্ড রেখে যায় ওখানে, যাতে অন্তরা কিছুতেই পালাতে না পারে। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? হ্যাঁ ডাক্তার, আমার বান্ধবী কেমন আছে এখন? একদম সুস্থ, আর আপনার বেবিও সুস্থ আছে, কিন্তু একটু উইকনেস আছে আপনার ওয়াইফের মধ্যে, তাই ভালো মন্দ খাওয়াবেন আর টেনশন বা স্ট্রেস নিতে বারণ করবেন। আচ্ছা ডাক্তার, কিন্তু আমার ওয়াইফের সাথে দেখা কখন করতে পারবো? আপনারা চাইলে এখন দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। কেমন আছো জান? ভালো আছি, আপনি ঠিক আছেন তো? আর আমার বেবি? জান, শান্ত হও, আমাদের বাবু একদম সুস্থ রয়েছে, আর আমারও কিছু হয়নি। আচ্ছা, আপনি জানতে পেরেছেন কে এমনটা করেছিল? আর লিসা কোথায়? এই তো আমি এখানে। কেমন আছিস রে? আমি ভালোই আছি। দেখ,
কিন্তু তোর হাতে এ দাগ কিসের? আসলে অন্তরের সাথে মারপিট করতে গিয়ে লিজারও হাতে লেগে যায়, কিন্তু সেটা খেয়ালই করেনি। এইবার আমি কি করে বলবো ওকে যে এটা তো অন্তরার সাথে মারপিটে হয়েছে, আর সে কারণ না, বরং নিশার কথাই এসবে কাজ করেছে। কি রে, কি এত ভাবছিস? হ্যাঁ, না সে হয়তো লেগে গেছে কোনো একভাবে। তুই সত্যি বলছিস তো লিসা? আরে হ্যাঁ রে। ঠিক আছে, কিন্তু এসব কে করেছিল, কেন করেছিল, কিছু জেনেছো তোমরা? আরে সেসব পরে বলবো, এখন তুই রেস্ট নে। নিলয়দা, তুমি চলো, নেহাকে রেস্ট নিতে দাও, চলো। এই দাঁড়া, তুই আমার থেকে কি লুকিয়ে রাখছিস বলে তো। দেখ নেহা, সময় আসলে সবই জানবি, এখন তুই রেস্ট নে প্লিজ। কিন্তু নেহা প্লিজ। আচ্ছা নিলয়দা চলো। আরে কিন্তু ওকে বল। না নিলয়দা, এটা ঠিক সময় নয়। কিন্তু কেন? এটা এখন সময় নয়, আমি ঠিক সময়ে সব বলবো। এখন চলো, আর নেহা তুই রেস্ট নে। এই বলে নিলয় আর লিজা বেরিয়ে এলো হসপিটাল থেকে। তারপর লিজা নিজের বাড়ি চলে যায়, আর নিলয় নিজের বাড়ি চলে আসলো। কিন্তু ওকে এই চিন্তা পাগল করে তুলছিল যে কেমন হয়েছিল ওদের সাথে, আর এই নিশাকে কেন নিশার নাম বলতে যেতেই লিজা ওরকম আটকে দিল। আর অপরদিকে নেহা তখন থেকে ভেবে চলেছে জেনি বলে কেন নিলয়কে থামিয়ে দিল লিজা, আর লিজার হাতে কিসের দাগ। আর এইদিকে লিজার রাগ হচ্ছে নিশার উপর, যার জন্য সে আবার চলে যায় সেই জায়গায় যেখানে ওর লাইফ শেষ হতে হতে ঠিক হয়েছিল। আবার সেই একই কষ্ট আর স্মৃতি ওকে ঘিরে ধরেছে। ফ্ল্যাশব্যাক, আজ থেকে ঠিক 2 বছর আগে নিশা নামক ঝড় থেকে মুক্তি পেয়েছিল লিজা আর নেহা। এবার আপনাদের মনে হতেই পারে যে এই নিশা কোন গাছের শাকচুনি। আসলে নিশা মানুষরূপী শাকচুনি। আরে মানে সত্যি সত্যি ভাইবেন না, এটা তো কথার কথা। যাক তাহলে বলেই ফেলি, এই নিশা শাকচুনিকে। নিশা হচ্ছে নেহা আর লিজার ছোটোবেলার বন্ধু। ওরা ক্লাস 1 থেকেই বেস্ট ফ্রেন্ড। কিন্তু ফ্রেন্ড লিজা আর নেহা ওকে ভাবলো, নিশা কিন্তু কোনোদিন কারোর আপন ছিল না। এবার হয়তো ভাবনা আসবে আপনাদের মনে যে না হয় ও তার বন্ধুদের আপন ছিল না, নিজের জন্মদাতা এবং জন্মদাত্রী মা আর বাবার প্রতিও কি ওর কোনো টান ছিল না? তাহলে সত্যি তো এটাই যে না, ছিল না, কোনোদিনও কারোর আপন হতে পারেনি। আর যদি স্পষ্টভাবে বলি তো হওয়ার চেষ্টাই করেনি। ওর আসল নাম নিশা সিং। আর যেটা ভাবছেন সেটাই, ও বাঙালি নয়, ও বিহার থেকে এসেছে, কিন্তু বাংলা অনেক ভালোই বলতে পারে। ও নিজের বন্ধুর আপন নয় বলার কারণ হলো ওর স্কুল জীবনে বলুন কলেজ জীবনে বলুন, ও শুধু নিজের স্বার্থের জন্যই বন্ধুত্ব করত। আর যদি ওরা সেটার জন্য না করে দিত তাহলে তাদের সাথে বন্ধুত্ব শেষ করে ফেলতো। এবার আপনাদের মনে হতেই পারে যে বন্ধুত্ব নয় শেষ করত, কিন্তু লিজা আর নেহার সাথে এমন ঘটেছিল যে ওরা আজ এই পরিণতির শিকার। বলছি এবার, আসলে লিজা নেহা এরা দুজনেই বন্ধুত্ব জিনিসকে অনেক সম্মান করত, আর মনে করত বন্ধু কোনো সাহায্য চাইলে সেটাই নিজের প্রাণ দিয়ে হলেও সেটা পূরণ করবে। তাই জন্য নিশা যখন কিছু করতে বলতো ওরা সেটা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করত ওকে সাহায্য করার। কিন্তু একদিন এমন আসে ওদের জীবনে যে সব কিছু বদলে যায়। নিশা নিজের বিএফের সাথে ঘুরতে যাওয়ার দিনগুলো নিজের মায়ের আর বাবার কাছে বাহানা দিত যে আমি আমার বন্ধুদের বাড়ি যাচ্ছি। কিন্তু একটা দিন নিশা মায়ের সন্দেহ হয় যে নিশা মিথ্যা বলেছে। তাই সে নেহাকে ফোন না করে নেহার মাকে ফোন দেয়, যেটাতে জানা যায় যে নেহা বাড়ি আছে আর সাথে লিজাও আছে। দুজনে মিলে কলেজের প্রজেক্ট করছে, কিন্তু নিশা ওদের বাড়ি আসেনি। সেদিন অনেক বড় ঝামেলা হয় নিশার সাথে তার মায়ের, আর সেখানে লিজা, নেহা আর ওদের মায়েরও উপস্থিত ছিলেন। লিজা কোনো কিছু না বলেও নেহা ভয়ে সব বলে দেয় যে নিশা তার বিএফের সাথে হোটেলে যেত আর অনেক জায়গায় অনেক আকাম করত, আর ওরা পালিয়ে যাবে এটাও প্ল্যানিং ছিল। এসব শুনে নিশার মা নিশাকে অনেক মারে, কিন্তু সীমা অতিক্রম তো তখন হয় যখন নিশা তার মায়ের গায়ে হাত তোলার জন্য হাত হাওয়ায় ওঠায়। আর এই দৃশ্য দেখা মাত্র লিজার মা এসে কষিয়ে চড় দেয় নিশার গালে, আর লিজা ও নেহা এসে ওকে অনেক কিছু বলে যায়। সেদিন নিশার ইগোতে লেগেছিল। পরে আর ওদের বন্ধুত্ব ছিল না, কিন্তু নিশা মনে ঠিকই করেছিল ওদের দুজনের জীবন শেষ করবে, যা সে করার চেষ্টা কিভাবে করলো দেখলেনি তো। কিন্তু আরেকটা কথা, পরে লিজা জানতে পারে যে নিশা তার বিয়ে ছেড়ে অন্য কাউকে পেয়েছে।
তাই তার সাথে চলে গেছে। এটাও জানতে পারছে নিশা ওদের না জেনেই ওদের ছবিতে অন্য ছেলেদের সাথে কথা বলতো। এবার নিশ্চয়ই বুঝলেন যে কেন লিজা নিশাকে একটু সহ্য করতে পারে না। লিজা ধ্যান ভাঙল ফোনের আওয়াজে, দেখলো যে নিলয়ের কল। লিজা, এই নিশা বলে মেয়েটিকে আর কেন এত বড় ঘটনা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো? দেখো নিলয়দা, আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না। আর প্লিজ নেহাকে এসবের কিছু বলো না তুমি। কিন্তু কেন, সেটা আমার প্রশ্ন। আর তুমি এই প্রশ্নের জবাব না দিলে আমি নিজে নেহার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে নেব। না না, এটা করো না নিলয়দা, প্লিজ। নেহা এত বড় শখ নিতে পারবে না। কিন্তু কিসের কি? আমি কিছুই বুঝতেছি না। তুমি আমায় বলবে নাকি? না দাঁড়াও, আমি বলছি, সব বলছি। হ্যাঁ বলো। আসলে নিশা আমাদেরই বন্ধু ছিল। কি? তাহলে ও এমন কেন করছে? এরপর নিশার যা যা ঘটনা সব নিলয়কে বলল লিজা। OMG, আমার বিশ্বাস হচ্ছে না, ওই মেয়েটা এত খারাপ। সেই জন্য আমি তোমাকে বারণ করেছিলাম এসব নেহাকে বলতে। আচ্ছা, সে না হয় এখন বললাম, কিন্তু সত্যি তো একদিন ঠিকই সামনে আসবে। সেদিন কি করবে? সেই দিন কি আর করব, যা ঠিক সেটাই বলবো। কিন্তু এখন নেহা এমনি উইক, তার সাথে এসব শুনলে হয়তো আরও বেশি উত্তেজিত হলে ওর শরীর খারাপ হতে পারে। ঠিক আছে, আমি এখন একবার নেহার কাছে যাব। আর তুমি ওই মেয়ের খোঁজ বের করো। যেই হোক না কেন, ওই মেয়ের সাহস আমার কলেজের ক্ষতি করেছে। ওই মেয়ের আমি জীবন শেষ করে ফেলবো। আচ্ছা, আমি এক্ষুনি খুঁজে বের করছি ওই কোথায় আছে। জান, নিলয়, তুমি কেমন আছো এখন? আর আমার বাবুটা কেমন আছে? আমি ভালো আছি, আর আমাদের বাবুও ভালোই আছে। আমায় কবে এখান থেকে নিয়ে যাবে তুমি? তাড়াতাড়ি নিয়ে যাব। ওই, জান, আপনাকে ভালোবাসি অনেক। আমিও তো। এদিকে লিজা একটা ছবিকে খুব ভালো করে দেখে নেয়, তারপর নিজের ডায়েরি বের করে একটা নম্বরে ফোন দেয়। আমি বেশি কিছু জানতে চাইনি, ও কোথায় আছে জানতে চাইছি। ও আমার পাশে ছিল একটু আগে, এখন চলে গেল নিজের বাড়িতে। ঠিক আছে, আমাকে লোকেশন দাও। আচ্ছা। লিজা ফোনটা কেটে দেওয়ার পরপরই একটা নম্বর থেকে লোকেশন আসে, আর সেইটার দিকে তাকিয়ে মুচকি হাসি দিতে থাকে লিজা। চেয়ারে বসে আছে একটি মেয়ে, যার পরনে সবই কালো, এবং এখন তার মধ্যে রাগের সঞ্চার শুরু হচ্ছে। একটা কাজ দিয়েছিলাম অপদার্থ, সেটাও পারলি না। থাম তুই, তোর কাজের জন্য আমি মরে যেতাম হয়তো এতদিনে। তো কি এখনো তোর সেই অবস্থাই হবে রে? মানে কি বলছিস এইসব? তুই না আমার বান্ধবী। কি বান্ধবী? ও মা, আমার কলিজার বান্ধবী গো। কিন্তু কি করব বল, আমি কলিজার বোনা খুব খেতে চাইছি, তাই জন্যই তো এখন টাটা। এরকম করিস না প্লিজ। গুড বাই মাই ডিয়ার। না। বুঝে গেছেন তো এটা কে ছিল? হ্যাঁ, একদমই ঠিক, এটা নিশা ছিল। নিশার কাছে বন্ধুর বাড়ির লোক কেউ আপন নয়, সে শুধু নিজের স্বার্থ বোঝে, আর কিছুই না। অনেক দিন পেরিয়ে গেছে সেই ঘটনার পর থেকে। নেহাও বাড়ি এসে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে নিলয়কে যে কি হয়েছিল সেই ব্যাপারে, কিন্তু সে জানে এটা শুনলে আরও খারাপ অবস্থা হবে নেহার, তাই কিছু বলতে পারছে না। লিজা অনেক কষ্টে নিশার লোকেশন আর নম্বর দুটোই পায়। কোনোভাবে দেরি না করে তাড়াতাড়ি চলে যায় নিশার কাছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, আর নিশা গিয়ে দরজা খোলে, কিন্তু যাকে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। লিজা নিশার এই হাল দেখে দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে, আর সোজা গিয়ে সোফাতে বসে। তুই এখানে কি জন্য এসেছিস? কেন, আসতে পারি না নাকি? সেটা তুই ভেবে বল। দেখ, এতদিন পর এসেছি, এমনি এমনি না। তুই নেহাকে ওরকম করেছিস সব জেনে গেছি, কিন্তু আমি। ও, তুই জেনেছিস, তার মানে তোকেও চুপ করতে হবে। কি বলিস? আর তুই না সেই গাধার গাধাই রয়ে গেলি। কেন, কি করলাম? আমার বাড়িতেই আমার সামনেই আমাকে বলছিস যে জেনে গেছিস, আর এসেছিস পর্যন্ত একা। তুই কি জানিস এখন তোকে এখানে যদি মেরে ফেলি তো কেউ বুঝতেও পারবে না। তুই তো না জেনেই আমাকে প্রাণে মারবি বলছিস। তো কি বলবি বলে ফেল। আমি তোকে নেহার ক্ষতি করতে সাহায্য করব। ইয়াহ রাইট, তুই নেহার বেস্টি হয়ে নাকি আমার সাহায্য করতে আসবি, আর সেটা মানবো আমি। এতটাই বোকা ভাবিস আমায়? না, আই এম সিরিয়াস। মানেটা কি বুঝলাম না। আমার অনেক দিন থেকেই প্ল্যান,
যে কিভাবে ওকে শেষ করব, কিন্তু পারছিলাম না। এখন তুই থাকলে আমি সব পারবো, জাস্ট তুই থাক। I still can't believe you. ওকে, মিট মি টুমোরো অ্যাট 11 PM. আই উইল টেল ইউ এভরিথিং। Okay. তারপর লিজা উঠে চলে যায়। আর এদিকে নিশা এখনো ভাবছে যে সে এসব কি করে হলো। হ্যালো। হ্যাঁ বলো, হয়েছে সব ঠিকঠাক? হ্যাঁ একদম। ও হয়তো এখন এসব ভেবে ভেবেই পাগল হচ্ছে। সে তো হবে, কিন্তু হ্যাঁ তুমি এখন এমন ভাব করবে যেন নেহা তোমার শত্রু। কি বুঝে গেছেন তো, এসব নাটক ছিল নিলয় আর লিজার নিশাকে ফাঁসানোর জন্য। জো হুকুম মেরি জিজু। আরও কিছু কথার পর ওরা কল কেটে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। জান, ওই জান। নিলয়? হ্যাঁ নিলয়, তোমার নিলয়। আচ্ছা, এখন তো আমি সুস্থ। তুমি আমাকে বলো না যে কে আমার এরকম ক্ষতি করতে চেয়েছিল। দেখো নেহা, প্লিজ একবার জেদ করো না। না না না, বলতেই হবে, বলো, নইলে আমার মরমুখ দেখবে। উফ, এটা কি করলে তুমি? হ্যাঁ হ্যাঁ বলো। নিশা। কি? হ্যাঁ নেহা, এই নেহা। নেহা কি হলো, এরকম ভাবে চুপ হয়ে গেলে কেন? আমাকে একটু একা থাকতে দিবে প্লিজ? না, তুমি মন খারাপ করে থাকবে সেটা তো হতে দেব না। প্লিজ নিলয়, আমার ভালো লাগছে না। ওকে, আমি মার্কেট থেকে তোমার জন্য তোমার ফেভারিট চকলেট আর আইসক্রিম নিয়ে আসছি। বলেই নিলয় চলে গেল। আর তারপরেই নেহা দরজা বন্ধ করে ভেঙে পড়ল কান্নায়। নিশা এখনও ভাবনায় ডুবে রয়েছে যে কি করে এত ভালো দুটো বন্ধুর মধ্যে সম্পর্কটা এরকম হয়ে গেল। হঠাৎ নিশার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। রিসিভ করার সাথে সাথেই ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কি রে, কি ভাবলি যে কি করবি? হ্যাঁ মানে না আর কি, ওই কি বলছিস ঠিক করে বল। আমি তোকে সাহায্য করব। ওকে, ডিল। ডিল? এটুকু পরেই লিজা ফোন কেটে মুচকি হাসলো। নিশা নিজেও ভাবছে যে এটা কি হয়ে গেল। নিশা তার কুকুসে বুদ্ধি ইউজ করে কি করে নেহার ক্ষতি করবে ভাবতে থাকে। তারপর কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে একজনকে কল দেয়। অপরদিকে লিজা রাস্তা দিয়ে আসছিল, তখনই তার ফোনে নিশার কল আসে। আর নিশা বলতে লাগে, ওই শোন, আমি ভেবেছি আজকেই ওকে মেরে ফেলবো। কিন্তু কি করে? আর কোথায় তুই এখন? নেহার খাবারে বিষ মিশিয়ে দিব, আর আমি এখন ওর বাড়ির সামনে। ও আচ্ছা। লিজা এবার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে তাড়াতাড়ি যেতে চাইল নেহার বাড়ি। কি রে, তোর গলা এরম কেন? আর তুই কি রাস্তায়? হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আমি গেলাম, তুই আয়। হ্যাঁ। লিজা তাড়াতাড়ি রোড ক্রস করতে যায়। আর ঠিক তখনই একটা গাড়ি ওর সামনে এসে গেল। সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই সারা রাস্তা রক্তে ভেসে গেল। সবাই আশেপাশে চলে আসে। আর সেই সময় একজন ভদ্রলোক লিজার এত খারাপ অবস্থা দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের নম্বরে কল করে দেয়। অনেকক্ষণ পর লিজা চোখ খুলে পাশে নীলকে দেখে, যার চোখে লিজাকে হারানোর ভয় স্পষ্ট। ঠিক পেছনে রয়েছে নেহা আর নিলয়। চোখে কান্না স্পষ্ট, যেন চোখের পাতা ফেলে জল গড়িয়ে পড়বে। ওদের দেখে ও ধরফর করে উঠে বসতে গেল, কিন্তু ওর মাথা ঘুরে এলো। আরও শুয়ে পড়লো আবার। তুই ঠিক আছিস? তুই কিছু খাসনি তো? আমি জানি তুই আর নিশা মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলি তো। নেহা, না, এটা ভুল ভাবছিস তুই আমায়। প্লিজ লিভ ইট। নেহা না, তুই ভুল ভাবিস না। আরে আমি জানি। মানে? হ্যাঁ, আমি সব জানি। কিন্তু কিছু খাবার না খাওয়াটাই কি করে কি? বলছি। নেহা যা বললো তাতে লিজা পুরো বেকুব বনে গেল। কেমন বললো নেহা? আর নিশা কি নেহার ক্ষতি করা ছাড়বে না? ফ্ল্যাশব্যাক। নিশা নেহাকে বিষ দিতে এসে ধরা খেয়ে যায়, কারণ সেখানে নিলয় ছিল। যে সময় নিশা নেহাকে বাড়িতে অন্য কর্মচারীদের মতো বেশভূষা ধারণ করে ভেতরে ঢুকতে চায়, ঠিক তখনই নিলয় বাড়িতে ফিরছিল। আর নিশাকে দেখে আর তার পিছনে নিশা গিয়ে দেখে নেহা অন্যমনস্ক হয়ে আছে, যার জন্য নিশা নিজের বিষের বুদ্ধিতে জল ঢেলে অন্য বুদ্ধি ভেবে নেয় যে গলা টিপে মেরে ফেলবে। আর যেই সে সেটার জন্য হাত পায়, সে দেখে যে কেউ তার হাতে জোরে একটা লাথি দেয়। সে এটা আর কেউ না, বরং আমাদের হিরো কম ভিলেন নিলয়। তারপর বুঝে যান যে নিলয় ঠিক কী করতে পারে তার ভালোবাসার মানুষটি ক্ষতি করতে আসার লোকের। নিশাকে সে তার আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের মেয়েদের দিয়ে এতটা পিটিয়েছে যে সে কোমায় চলে গেছে। আর এই জন্য নেহা বেঁচে গেছে। জান। নিলয়, কি হচ্ছে এটা কি? আর নিশা,
সে কি করছিল? জান, তুমি শান্ত হওয়ার চেষ্টা করো, কিছুই হয়নি। আর শোনো, আমাকে বলতে দাও। নিলয় সব বলল নেহাকে। তোমায় এগুলো কে বললো? লিজা ফোন করে বলল, কিন্তু তারপরও চিৎকার শুনলাম। আসলে নেহার অ্যাক্সিডেন্টের ঠিক আগেই ও নিলয়কে ফোন করেছিল, কিন্তু সেটা গোপনে রেখেছিল যাতে সাসপেন্সটা নষ্ট না হয়। ঠিক তখনই হসপিটাল থেকে নিলয়ের ফোন আসে, আর সাথে সাথে ওরা হসপিটালে রওনা দেয়। বর্তমান। কিরে, তুই কাঁদছিস কেন? তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না রে। আরে কিছু হয়নি তো। তারপর লিজা নেহাকে জড়িয়ে ধরে, খুশিতে যে তার কিচ্ছু হয়নি 5 বছর পর। কর্ণ, মাম্মা, আসো আসো। মাম্মা, আমাকে ওই পতা মেয়েটা না মারতে। তুমি নিশ্চয়ই কিছু না কিছু ভুল করেছো, তাই মেরেছে। আর এটা কি কথা? ওই মেয়েটা কি? হ্যাঁ, ওর তো একটা নাম আছে নাকি? হ্যাঁ, ওর নাম তো রাধিকা। হ্যাঁ, তোমরা এবার ফ্রেন্ডশিপ করে নাও, যাও। ওতে মাম্মা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে কর্ণ নেহা আর নিলয়ের ছেলে। কর্ণ একেবারে নিজের বাবার মতো দেখতে হয়েছে, আর রাধিকা হচ্ছে লিজা আর নীলের মেয়ে। রাধিকাও নিজের বাবার মতোই দেখতে হয়েছে, কিন্তু রাগটা মায়ের মতো। ওদের সব বিপদের এখন একটা সমাপ্তি ঘটেছে। আশা করি ওরা যাতে সবসময় এরকমই হাসি খুশি থাকে।